সামিয়া পিছন থেকে ডাকছিল, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি। যে করে হোক না কেন আজকে নেহাকে সব সত্যিটা জানাতেই হবে। ওই তো নেহা আসছে। নেহা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর আবারও একটা প্রাইভেট কারের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি নেহাকে ডাক দিলাম। আমি বললাম, নেহা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ওর আমার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কিছু না শোনার ভান করে হাঁটতে লাগলো। আমি বললাম, নেহা প্লিজ একবার হলেও আমার কথাটা শুনো প্লিজ। আমি নেহার পিছন পিছন দৌড়াতে লাগলাম আর বললাম, নেহা একটু দাঁড়াও, আজকে তোমাকে আমার সব কথা শুনতেই হবে। কিন্তু নেহা আমার কথায় কোনো পাত্তা দিছে না। ও নিজের মতোই হাঁটতে লাগলো। ও প্রাইভেট কারটার কাছে চলে এসেছে। না, ওকে যে করে হোক থামাতে হবে আমার। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা মুঠ করে ধরলাম। ও থমকে দাঁড়ালো। আমি নেহাকে বললাম, নেহা। আর কিছু মুখ দিয়ে বের হবার আগেই ঠাস করে একটা থাপ্পড় মারলো আমার গালে। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখটা লাল হয়ে আছে। আবারও সে চলে যাচ্ছিল, কিন্তু না, ওকে আমার যে করে হোক আটকাতে হবে। ওকে সব সত্যটা জানাতেই হবে। আমি আবারও ওর হাত ধরে বললাম, দেখো নেয়া, আজকে তোমাকে আমার সব কথা শুনতেই হবে। তখনই ঠাস করে একটা থাপ্পড় পড়লো আমার গালে। এবারে ছোটটা একটু বেশি জুড়ে ছিল। টুটের কোনাটা ফেটে গেছে, খুব জ্বালা করছিল। পরপর দুইটা চোরের শব্দে পুরো ক্যাম্পাসটা মনে হয় থমকে দাঁড়ালো। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হয় কোনো এলিয়েন দেখছে। নেহার চোখের কোণেও কিছুটা পানি দেখা যাচ্ছে। আমি নেহাকে বললাম, প্লিজ নেহা, একটু আমার কথাটা শুনো। নেহা বলল, চুপ, একদম চুপ। তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট ছেলের কাছে আমার কিছু শোনার নেই। আমার পথ ছাড়, আমি যাব। দুশ্চরিত্র শব্দটা একেবারে আমার বুকের মাঝে গিয়ে বেঁধেছে। বুকটা কেমন জানি জ্বালা করছিল। আসলে যে দোষে আমি দোষী নই, সেই দোষটা নিজের গায়ে আসলে কতটা খারাপ লাগে সেটা বোঝানো সম্ভব হবে না। এই কথাটা শোনার আগে যদি মৃত্যু হতো তাহলে অনেক ভালো হইতো। আর এই দুশ্চরিত্র শব্দটা শুনতে হতো না নেহার কাছ থেকে। নেহা এতটুকু ভাবলো না যে নেহাকে আমি এত ভালোবাসি। আমি কখনো ওকে ছুঁয়ে দেখার চেষ্টাও করিনি। আর ও কিভাবে পারলো আমাকে এ কথাটা বলতে? আপন মানুষ দুঃখ দিলে সত্যি মেনে নেওয়া যায় না ভাই, সেটা একদম বুকের মাঝখানে গিয়ে লাগে। হাই রে জীবন, একটা ভুল বুঝাবুঝি আমার সব আপন মানুষ আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। এদিকে নেহা আবারও চলে যেতে লাগলো, কিন্তু ওকে তো যেতে দেওয়া যাবে না। আজ ওকে সব সত্যিটা না বললেই নই। যদি আজকে সত্যিটা না বলতে পারি তাহলে সারা জীবনটাই ওর কাছে দোষী হয়ে থাকতে হবে আমার, কোনো দোষ ছাড়াই। কিন্তু ও তো দাঁড়াচ্ছে না, না ওকে আজকে আটকাতেই হবে। আমি বললাম, নেহা প্লিজ একবার শোনো। কিন্তু ওর কাছে যেন আমার কোনো গুরুত্বই নেই। আমার আর হাতে কোনো উপায় না থাকায় আমি ওর পাটা জড়িয়ে ধরলাম। পুরো কলেজ ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে তাতে আমার কি? আমার ভালোবাসার মানুষ তো আর ওরা তাকিয়ে থাকলে ফিরে আসবে না। আমি নেহার পাটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, কিন্তু তারপরেও নেহার মনে আমার জন্য একটু মায়া হলো না। ও ওর পাটা ছাড়িয়ে চলে যেতে লাগলো। আমি মাটিতে বসে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো আক্ষেপই নেই আমার প্রতি, শান্তভাবে চলে যাচ্ছে। হে আল্লাহ, এই আমি কাকে ভালোবাসছিলাম যার জন্য এত পাগলামি করতেছি? ওই আমাকে তুচ্ছ মনে করতেছে। আমি মাটিতে বসে চিৎকার করতে লাগলাম, কাঁদতে লাগলাম। পুরো ক্যাম্পাস আমার দিকে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ বাজে কথা বলছে, কিন্তু তারা তো জানে না আপন মানুষগুলো কষ্ট দিলে কতটা কষ্ট লাগে। এমন সময় আমার কাঁধে কারো হাত অনুভব করতে পারলাম। পিছনের দিকে তাকিয়ে দেখি সামিয়া। ওর চোখেও পানি চলে এসেছে। সামিয়া আমার দিকে হাতটা বাড়িয়ে দিল, বলল, এবার উঠো। আমিও সামিয়ার হাতটা ধরে উঠে দাঁড়ালাম। সামিয়া বলল, ম্যামের সাথে তোর কি হয়েছে রে? আমি বললাম, সামিয়া এখন আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমি বাসায় যাচ্ছি, তোকে আমি অন্য কোনো দিন সবকিছু খুলে বলবো। এই বলে আমি চলে যেতে লাগলাম। সামিয়া বলল, আরে দাঁড়া, আমাকে একটু বাসায় নামিয়ে দে। আমি বললাম, না রে, আজকে আমার এমনিতেই ভালো লাগছে না, প্লিজ তুই রিক্সা করে বাসায় চলে যা। সামিয়া পিছন থেকে কি যেন বলছিল, কিন্তু আমি আর দাঁড়াইলাম না। আমার মনটা এমনিতেই ভালো না। আমি আর কোনো কথা না বলে বাইকটা নিয়ে একটানে বাসায় চলে আসলাম।
প্রচুর কান্না পাচ্ছিল। তাড়াতাড়ি বাসায় এসে রুমে ঢুকতে যাব এমন সময় আম্মু জিজ্ঞাসা করলো, কিরে ভার্সিটিতে আজ প্রথম দিন, কেমন কাটলো তোর? আমি একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে কতটা ভালো কেটেছে সেটা কেবল আমিই জানি। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হন্তদন্ত করে আমার দিকে ছুটে আসলেন। আমার মুখটা ধরে বললেন, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তোর ঠোঁট কাটলো কিভাবে? আমি বললাম, আরে না আম্মু, কিছু না, আজ অনেকদিন পর বাইক চালাচ্ছিলাম তো তাই একটু ব্যথা লেগেছে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। সরো তো আমি একটু রুমে যাই। কষ্টগুলো লুকানোর চেষ্টা করলাম মুচকি হাসিতে। এই কথাটা বলে আমি রুমে যেতে লাগলাম, কিন্তু আম্মু আমার হাতটা ধরে বলল, দেখ বাবা, তোর কি হয়েছে আমাকে বল। কারোর সাথে কি মারামারি করছিস? কান্না বেচা চোখে আমার দিকে তাকিয়ে কথাটা বললো আম্মু। আর আমি কিছু বলতে যাব তখনই আব্বু বলে উঠল, সালমা, ওকে একটু একা থাকতে দাও, ওর কলেজের প্রিন্সিপাল আমায় সব বলেছে। বাবা তুই এখন উপরে গিয়ে বিশ্রাম নে। আমি বললাম, আচ্ছা আব্বু। আমি রুমে চলে গেলাম। আম্মু বলল কিন্তু। আব্বু বলল, কোনো কিন্তু না, তুমি আমার সাথে আসো, আমি বলছি কি হয়েছে আজকে শাওনের। আর এদিকে আমি রুমে এসে কাদের ব্যাগটা রাখলাম, মনটা খুব খারাপ লাগছে। কি হতো নেহা যদি আমার কথা একবার শুনতো, হয়তো ও সহ্য করতে পারে নাই। আসলে ও আমায় অনেক ভালোবাসতো, তাই হয়তো ওর খারাপ লাগছে। রাগের বসে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে, কিন্তু ও তো জানে না আমার উপর দিয়ে কি ঝড় বয়ে চলছে। যেদিনও জানতে পারবে সত্যি, সেদিন হয়তো নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু আমার বাবা মা, আমি তো তাদের নিজের সন্তান, তারা কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? নিজের মা বাবা যেখানে অবিশ্বাস করলো, সেখানে নেহা তো পর মানুষ। আপন মানুষ যেখানে বিশ্বাস করে না, সেখানে পর মানুষ কিভাবে বিশ্বাস করবে? আমার বুক ফেটে কান্না আসছিল। ব্যাগটা রেখে ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমের ভিতরে গিয়েই ঝর্ণাটা ছেড়ে অনেকক্ষণ কাঁদলাম। আজ আমার কান্নাটা যেন বাদ মানছে না। এই অল্প বয়সের থেকেও বেশি মানসিক চাপ আমি আর নিতে পারছি না। হে আল্লাহ, তুমি আমার চাপটুকু কমাইয়া দাও, আমার আর সহ্য হই না। তুমি আমার সাহায্য করো। আমি একদম বাচ্চাদের মতো কান্না করতে লাগলাম। পাক্কা আধা ঘন্টা পর বের হলাম। বের হয়ে দেখি অনেক ফোন দিছে, 5টার মতো মিস কল দিয়েছিল। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম। আমি বললাম, কিরে কি খবর? অনেক বলল, ভালোই তো, তোর কি খবর? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালোই রে ভাই। তো ফোন দিছিলি কেন? অনেক বলল, হ্যাঁ, তোকে যে কারণে ফোন দিয়েছি সেটা বলা হয় নাই। শোন, সামনের মাসের 5 তারিখে নীরা আপুর বিয়ে, আর নীরা আপু হচ্ছে অনিকের বোন। বিয়ের কথাটা শুনেই আমি অনিককে বলতে লাগলাম, ভাই আমি আসতে পারবো না। আরো বললাম যে, ভাই দেখ, আমার সাথে অনেক কিছু তো হয়ে গেছে, আমি চাই না ওই এলাকায় যেতে। অনেক আমাকে থামিয়ে দিয়ে বলল, আরে শালা, তুই আমার পুরো কথাটা শুন না আগে। আমি বললাম, তাহলে বল। অনেক বলল, তোর কোথাও আসতে হবে না, আমরাই আসবো। আসলে বিয়েটা চাচার বাড়িতেই হবে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, বলছিস কি? তার মানে কি তোদের পরিবারের সবাই আসবে? অনেক বলল, হ্যাঁ। তোকে কল করলাম, নেয়া তো আমার চাচাতো বোন, এতে অবশ্যই ও আসবে। আর তোর বাবা মা তো আমার বাবার জিগারের দোষ, বাবা বলছে তোর পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে। আমি বললাম, মানে নীলা কেউ কি নিয়ে আসবে? অনেক বলল, হ্যাঁ। আমি বললাম, ওরা কেউ কি জানে যে আমি এখানে আছি? অনেক বলল, আপাতত না, ওইখানে গেলে সবাই তো জেনে যাবে যে তুই ওইখানে আসিস। আমি বললাম, আচ্ছা তুই রাখ, আমি দেখছি। ওকে তো ফোন কেটে দিতে বললাম, কিন্তু এখন আমি কি করব? ওরা আমায় দেখে ফেললে ওদের বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। তাছাড়া বিয়ে বাড়িতে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, ওনারা কতদিন থাকবে? দেখি অনিককে ফোন করে, যেই বলা সেই কাজ। তারপর অনিককে একটা ফোন দিলাম। কল দেওয়ার সাথে সাথে ও রিসিভ করলো। আমি বললাম, হ্যালো অনিক। অনিক বলল, হ্যাঁ বল। আমি বললাম, আচ্ছা ওনারা কয়দিন থাকবে? অনিক বলল, এখনো কিছু বলা সম্ভব না, বিয়ের এখনো 1 মাস বাকি। আমি বললাম, আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। অনিক বলল, আচ্ছা।
আচ্ছা আমি এখন কি করব? আমি কখনোই চাই না ওনাদের সামনে যেতে। আমার কিছু একটা করা উচিত, কিন্তু আমি করবটা কি? যাই করি ওনারা কতদিন থাকবে সেটার উপর ভিত্তি করেই করতে হবে আমায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এখানে কতদিন থাকবে সেইটা জানা। এখন আর এত চিন্তা করে লাভ নেই, যা চিন্তা করার তখনই করব। এমন সময় আম্মুর ডাক পড়ল। আম্মু বলল, কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি চিন্তা করা হচ্ছে? আমি বললাম, না আম্মু, কোনো কিছুই না, এমনিতে আর কি। আম্মু বলল, তুমি কি ভার্সিটির ঘটনার কথা নিয়ে চিন্তিত? আমি বললাম, মানে? আমি একটু অবাক হয়ে ভাবতে লাগলাম, তার মানে কি আম্মু ভার্সিটির কথা জেনে গেছে? তখনই আম্মু বলতে লাগলো, তুমি মনে হয় ভুলে গেছো, তোমার প্রিন্সিপাল তোমার আব্বুর বন্ধু হই। উনি তোমার আব্বুকে সব বলছেন কল করে। আমি বললাম, ও, তার মানে প্রিন্সিপাল স্যার সবকিছু বলে দিয়েছে? দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে আবারও কপালের দোষ দিয়ে বললাম, পুরা কপাল। আম্মু বলল, থাক বাবা, সেসব কথা চিন্তা করে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। জীবনে অনেক জোর আসবে যাবে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে বাবা, ভেঙে পড়লে চলবে না। তখন আমি বললাম,